গুরদুম থেকে প্রায় 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আজ অর্থাৎ 18ই এপ্রিল আমরা আমাদের সান্দাকফু ট্রেক শেষ করব। আর আজ রইল তারই গল্প। ফেভারিট দেশি ঘি, দেখি কেমনটা হচ্ছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 18ই এপ্রিল 2025 আর আমি দাঁড়িয়ে আছি গুরদুমের রোডোম্যাক হোমস্টে থেকে। আজ আমরা চলে যাব প্রায় 5 কিলোমিটার ট্রেক করে শেপিতে, এবং আজই আমাদের ট্রেকের লাস্ট দিন। তাই আমাদের আজকের এই ভিডিওতে থাকবে এই গুরদুম থেকে শেপি যাওয়ার সমস্ত গল্প, শেপিতে গিয়ে আমরা কোথায় উঠি এবং এখান থেকে আমরা কিভাবে কলকাতা ফিরে যাই, সেই সব কিছু। তাই এই পর্বটা সান্দাকফু সিরিজের অন্তিম পর্ব, এবং এই পর্বটা শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না। যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে ফেলি আজ গুরদুম থেকে শেপি যাওয়ার আরেকটা নতুন গল্প। তাহলে আজকের দিনটা একেবারে শুরু থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গুরদুম। আমরা সকাল 9:25 বাজে বসে গেছি ব্রেকফাস্ট টেবিলে। সারা গায়ে প্রচণ্ড ব্যথা, ভীষণ টায়ার্ড, সেই জন্য আজকে একটু দেরি করেই উঠেছি। আর আজকে আমরা মোটামুটি এখান থেকে ওই 5 কিলোমিটারের একটু বেশি হয়তো রাস্তা হেঁটে যাব শেপিতে। তার আগে এখন ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি। আর আজকে ব্রেকফাস্টে আছে আলুর পরোটা আর তার সাথে টমেটোর চাটনি। টু গুড, দারুণ খেতে। খাওয়া দাওয়া তো খুব ভালো হচ্ছে। চিন্তা এখন ওই লাগেজ নিয়ে কী করে এতটা পথ নামবো, এত ব্যথা। যাই হোক, আর আমাদের প্রতিদিনকার মতো আমাদের গাইড দাদা, টিচার কুন্দন ভাইয়া আমাদের সাথে আছেন। আমাদের জন্য উনি ওয়েট করে বসেছিলেন, আমরা খাইনি বলে উনিও খাননি এতক্ষণ। একসাথে খাওয়া দাওয়া করে লাগেজপত্র নিয়ে বেরোবো। গতকাল কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম সান্দাকফু থেকে। এই রাস্তা দিয়ে এসে জাস্ট বাঁদিকে কয়েকটা পা এগিয়ে গেলেই রোডোম্যাক, আর এখান থেকে সোজা এখন এই রাস্তা ধরে চলে যাচ্ছি। আর এই হলো গুরদুম গ্রাম, ছোট্ট একটা গ্রাম, 15-20টা ফ্যামিলি নিয়ে। ভীষণ সুন্দর, ভীষণ সিনিক। দুদিনের ছুটি কাটাতে আসবার জন্য কিন্তু আদর্শ একটা ঠিকানা, আর ট্রেকার্সদের জন্য দুর্দান্ত একটা স্টপেজ। আর যদি আপনারা মনে করেন যে ডিরেক্ট কলকাতা থেকে এখানে আসবেন, এখানে এসে 2 রাত কাটাবেন, সেটা কিভাবে আসবেন সেটাও আমি ডিটেলে বলে দেবো। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ইচ্ছা আছে কোনো একটা সময়ে ডিরেক্ট কলকাতা থেকে এখানে এসে শুধু এই গ্রামটাকে নিয়ে একটা ডেডিকেটেড ব্লগ করার, কারণ এবারে তো সেভাবে ঘুরে দেখাই হলো না। আচ্ছা, আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা ছাড়াও এখানে আরও একটি হোমস্টে দেখতে পেলাম, সেটা দেখিয়ে দিচ্ছি। পুরো ছবির মতো সুন্দর, ছবির মতো, এত সুন্দর। কি যে ভালো গ্রামটা না। কি সুন্দর। এইখানে একটা বুদ্ধিস্ট স্তূপ করে দেওয়া রয়েছে পুরো বাড়ির চত্বরের মধ্যেই, আর ফুল পুরো ফুলে ঘেরা, এত রকমের ফুল। এই মার্চ এপ্রিল মাসে আসলেই এত ফুল দেখা যায়। আচ্ছা, এই হলেন আরেকটি হোমস্টের ওনার, হিমালয়ান শেরপা হোমস্টে, রাইট? হিমালয়ান শেরপা হোমস্টে, তার ওনার। যে হোমস্টেতে আমরা ছিলাম তারই দিদি।
ভীষণ সুন্দর এই হোমস্টেটাও, চাইলে আপনারা এখানে এসেও থাকতে পারেন, খুব সুন্দর। এই হিমালয়ান হোমস্টেটি হলো গুরদুমের সবচেয়ে পুরাতন হোমস্টে। ভীষণ সুন্দর সাজানো গোছানো, ছবির মতো সুন্দর এই হোমস্টেটিও। তবে আমি কিন্তু আমাদের হোমস্টেকেই সাজেস্ট করব। এইখান থেকে ভিউটা একবার দেখুন, এখান থেকে সামনে পুরো পাহাড় আর ভ্যালির একটা দারুণ ভিউ আছে। দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে পাহাড়ের মাঝখানে, ওটা হচ্ছে দাঁড়াগাঁও, আর সামনের যে পাহাড়, সেই পাহাড়ের যে গ্রামটা ওটা হচ্ছে শ্রীখোলা। পাহাড়ের উপরের দিকটা আপার শ্রীখোলা, আর নিচের দিকটা তো লোয়ার শ্রীখোলা বা শ্রীখোলা। আর মেঘে ঢেকে রয়েছে যে জায়গাটা, ওটা হচ্ছে ওয়েস্ট সিকিম। পুরো সিকিমের ওই ভারেং পোর্শনটাই এখান থেকে দেখা যায় পুরো, যদি মেঘটা খোলা থাকে। আর এই হলো গ্রামটা, মানে গুরদুম গ্রাম। চলার পথে দেখছি আরও একটা হোমস্টে রয়েছে, মিং মা হোমস্টে। এটাও খুব সুন্দর লোকেশনে। তবে যে হোমস্টেতে আমরা থাকি সেইটার যা সার্ভিস, অন্যান্য হোমস্টেতে না থাকলে সেটার সার্ভিস কীরকম সেটা তো বলতে পারবো না। বাইরে থেকে দেখে ভালো লাগছে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি আসেন থাকেন, কেমন লেগেছে সেটা কিন্তু আমাদের জানাবেন, তাহলে সেটা আমাদেরও সুবিধা হয়। যাওয়ার পথে এখানে দেখুন স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে, এখনো পাকেনি কিন্তু কি সুন্দর দেখুন, থোকা থোকা হয়ে রয়েছে, পুরো আঙুরের মতো। এগুলো লাল রঙেরই হবে। আর গৈরিবাস থেকে ওখানে আমরা একটা গাছ দেখেছিলাম, সেখানে হচ্ছে ব্ল্যাকবেরির গাছ ছিল সম্ভবত, আর এটা হচ্ছে স্ট্রবেরি। আর কিছুদিন বাদে, ये कितना दिन लगेगा भैया ये पूरा पकने में? 1.5-2 মহিনা। আচ্ছা, 1.5-2 মাসের মধ্যে এগুলো পুরো লাল হয়ে যাবে। কি দারুণ, কত হয়ে রয়েছে। এমনি রাস্তার পাশের গাছ, পেড়ে পেড়ে খাওয়া যেত হয়ে থাকলে। এটা হচ্ছে আর এক ধরনের স্ট্রবেরি, যেটা একদম মাটির সাথে লেগে গিয়ে হয়। এগুলো সাইজ একটু ছোট হয় আর একটু টক হয়। এগুলো এখানকার স্থানীয় মানুষেরা চাটনি বানিয়ে খান। চলতে চলতে আমরা এখন চলে এসেছি গুরদুম প্রাইমারি স্কুলের একদম কাছে। এই যে সামনে ছোট্ট বাড়িটা দেখা যাচ্ছে, এটাই হলো গুরদুম প্রাইমারি স্কুল। আর সামনে কি সুন্দর একটা খেলার মাঠ, পুরো পাহাড় ঘেরা একটা পরিবেশে এইরকম একটা খেলার মাঠ আর এইরকম স্কুল, সত্যি স্বর্গ ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, আজকে কিন্তু আমরা নিজেরাই নিজেদের লাগেজ নিয়ে নামছি। এতদিন পর্যন্ত মানে সেই লাস্ট নিয়েছিলাম প্রথম দিন ধোত্রে থেকে টুমলিংয়ে যাওয়ার দিন, তারপরে আমরা গাড়িতে দিয়েছি, এবং গতকাল মানে সান্দাকফু থেকে গুরদুমে আসার দিনে আমরা ঘোড়ার পিঠে দিয়ে দিয়েছিলাম। আজকে এইটুকু আমরা নিজেরা নিয়েই নামছি লাগেজটা। আর ঘোড়া মানে গতকাল ঘোড়ার পিঠের ভাড়া হচ্ছে আমাদের কাছ থেকে নিয়েছিল ওই 450 টাকা করে, কিন্তু একদম এটাই যে ফিক্সড রেট এরকম কিছু না, আপনি একটু দরাদরি করলে, ওরা ওই 500 বলেছিল, আমরা দরাদরি করে 450 অবধি নেমেছে। আচ্ছা, ধোত্রে থেকে যখন আমরা টংলুর দিকে যাচ্ছিলাম, এক ধরনের গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, পুরো সাপের ফনার মতো, যেটাকে এনারা বলেন লিলি। এইখানে ওটারই একটা অন্য রকম প্রজাতি দেখতে পেলাম, রেড কালারের। দেখুন, এই যে পুরো সাপের ফনার মতো, এর রঙটা আলাদা আর একটু সাইজেও বড়। এই গাছের পাতাটা এরকম, এই যে 3টে পাতা এইরকম শেপ। আর এই কুন্দন দাদাই কিন্তু আমাদের এই ইনফরমেশনগুলো দিচ্ছে, নাহলে কিন্তু এগুলো আমরা জানতেই পারতাম না। यहाँ पर है ना और बहुत सारा छोटा छोटा है। हाँ, এখন আমরা যেতে যেতে চোখে দেখতে পাচ্ছি একটা নদী বা খোলা, এটার নাম হলো গুরদুম খোলা। এই নদীর শব্দ কিন্তু কাল থেকে আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু দেখতে পেলাম এই প্রথম। আর আমার সামনের যে জায়গা, এই জায়গায় কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছিল, এবং সে কারণেই এখান থেকে এই গুরদুম খোলাকে আমরা দেখতে পাচ্ছি। এই গুরদুম খোলাকে ক্রস করে আমরা যাব, এখানে একটা ব্রিজ আছে গুরদুম ব্রিজ, সেই ব্রিজটাকে ক্রস করে তারপরেই আমাদেরকে ওইদিকে যেতে হবে। নদীর কাছে গিয়ে সেখান থেকেও নদীটা আপনাদেরকে দেখাবো।
এই হলো সেই ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডের দৃশ্য। একদম তার পাশেই রয়েছে চলার রাস্তা। ভাগ্যক্রমে রাস্তাটি বেঁচে যাওয়ায় এখনও মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছেন। এইখানে রাস্তাটা কতটা আঁকা বাঁকা একবার দেখুন, জাস্ট সাপের মতো এঁকে বেঁকে নিচের দিকে নেমেছে। এতটা মানে ফ্রিকুয়েন্টলি আঁকা বাঁকা মানে আমরা কম পেয়েছি, মানে পাইনি এতক্ষণ অবধি বলতে গেলে এতদিনে। আর সামনে একদম আমরা কিছুটা গেলেই নদীর কাছে চলে আসব। আমরা যেমন এই রাস্তা দিয়ে আমাদের ট্রেক শেষ করছি, অনেকে কিন্তু এখান থেকে নিজেদের ট্রেক শুরু করেন। অর্থাৎ শ্রীখোলা, শেপি বা গুরদুম থেকে সান্দাকফু ট্রেক কিন্তু অনেক গ্রুপই করে থাকেন। এই জঙ্গলের পথে নামার সময় সেরকমই একটি গ্রুপের সাথে আমাদের দেখা হয়েছিল। Hello. Bye bye. Got down this one. Bye bye. Hello. 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 Thank you. Hi. পিছনে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড হয়েছিল 2024-এর সেপ্টেম্বর মাসে। এই বিশাল ল্যান্ডস্লাইড এখানে হয়েছিল। রাস্তাটা একটুর জন্য বেঁচে গেছে, কিন্তু রাস্তার পাশ থেকে পুরোটা ধসে গেছে। আর এখান থেকে আমরা একদম ব্রিজের কাছে, মানে এখান থেকে ব্রিজটাকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আর নদীটা মানে গুরদুম খোলা নদীটাকেও দারুণ সুন্দর দেখতে লাগছে। চারপাশটা অসাধারণ। তবে বর্ষাকালে কিন্তু এই জায়গা সাংঘাতিক হয়ে ওঠে। আর সেই জন্যই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক বন্ধ থাকে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত। আমরা চলে এসেছি গুরদুম ব্রিজে। এই ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশটা দেখে মনটা ভরে যাচ্ছে। এতক্ষণ এই যে এতটা কষ্ট করে নামলাম, প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা হবে, 1200 মিটার মতন হবে। তারপরে এসে যদি এইরকম একটা দৃশ্য দেখা যায়, সত্যি প্রাণটা জুড়িয়ে যায়। এই গুরদুমখোলা নদী এসেছে সবরগ্রাম থেকে, যেমনটা আমাদের কুন্দন দাদা বলছেন। আর এই নদীটাই গিয়ে মিলে গেছে শ্রীখোলার সাথে। কিছু দূর যাওয়ার পর শ্রীখোলা নদীর সাথে এই নদীর মিলন ঘটেছে। আর এই হলো এখান থেকে আশপাশটার ভিউ। আর এই যে এটা হচ্ছে ল্যান্ডস্লাইডের জায়গাটা। এখান থেকেই আবার চড়াই শুরু হলো। খুব স্বাভাবিক কারণেই আমরা একদম নদীর ধারে চলে এসেছিলাম, মানে পুরোটাই উতরাই ছিল। আবার এখান থেকে খানিকটা চড়তে হবে, তারপরে সম্ভবত আরেকটু আমাদেরকে নামতেও হবে। দেখা যাক সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। বেবি, ওরে বাবা কি কিউট একটা বাচ্চা চলে এলো। সে হাই, সে হাই। যা চলে আয় এখানে, আমাদের সাথে যাবি, আয়। এই পাহাড়ের পথে চলতে চলতে এমন অনেক জিনিস আপনার সামনে আসবে, এমন অনেক কিছুর সম্মুখীন আপনি হবেন যার জন্য হয়তো আপনি আদৌ প্রস্তুত ছিলেন না। ঠিক এখন সেরকম একটা অবস্থা আমাদের। আমি এমন একটা জায়গায় বসে আছি, এইটি তৈরি করেছেন কলকাতা সোনারপুরের দৈপায়ন ঘোষ। দৈপায়ন বাবু এই জায়গা, বসার জায়গাটি এরকম সুন্দরভাবে এখানে তৈরি করেছেন শ্যাম বাহাদুর তামাং নামে একজন গাইডের স্মৃতির উদ্দেশ্যে, যিনি 2024 সালের 11ই সেপ্টেম্বর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এবং এই রকম গাইডরাই এই পাহাড়ের প্রাণ, এই যাত্রার প্রাণ। ঠিক সেরকম একজন মানুষ এখন আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন, যিনি বর্তমানে ধোত্রের বেস্ট গাইড
সত্যি কথা বলতে এই সব মানুষগুলি না থাকলে আমরা হয়তো এত সহজে এই সম্পূর্ণ যাত্রা কমপ্লিট করে চলে আসতে পারতাম না। এনার নাম, এনার ডিটেলস সব কিছু তো প্রত্যেকটি ভিডিওতেই আমি দিয়ে দিচ্ছি, এই ভিডিওতেও থাকবে। ধোত্রেতে ওনার বাড়ি, জন্মস্থান ওনার ধোত্রে, এবং সেখানেই ওনার একটি হোমস্টেও রয়েছে, চাইলে ওখানে এসে থাকতে পারেন। এইসব মানুষের সংস্পর্শে থাকাটাও একটা আলাদা ভাগ্যের ব্যাপার। हमेशा हम लोग आपके साथ हैं। हम चाहते हैं कि आपके ये जो बिज़नेस है, गाइड है, जो भी है, ये और बढ़े, आपका सब कुछ बहुत अच्छा हो। আর আমি দৈপায়ন বাবুকেও আমার আন্তরিক ধন্যবাদ সম্পিতানু ব্লগসের তরফ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এরকম একটি সুন্দর স্মৃতিসৌধ করে দেওয়ার জন্য। এই রাস্তায় যেহেতু এখনও গাড়ি চলাচল করা সম্ভব নয়, তাই এখানেও কিন্তু মালপত্র নিয়ে যাওয়ার জন্য এই খচ্চরগুলোকে ব্যবহার করা হয়, যাদের মাধ্যমে এর আগের পর্বে আমরা দেখিয়েছিলাম সান্দাকফু থেকে গুরদুমে আমরা মালপত্র নিয়ে এসেছিলাম। প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি টিম্বুরে গ্রামে। গুরদুম না থেকে অনেকে টিম্বুরেকেও বেছে নেন থাকার জায়গা হিসাবে, তবে আমার মনে হয় যে গুরদুমটা অনেক বেশি সিনিক, কারণ ওটা একেবারে পাহাড়ের উপরে তো। তবে এই জায়গা, এখানে প্রত্যেকটা জায়গাই এত সুন্দর, যেখানেই আপনি থাকবেন আপনার মন ভরে যাবে। আর ট্রেকিং করে আসলে তখন শরীরে এত ক্লান্তি থাকে যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হলেই ভালো হয়। তবে টিম্বুরেতে ঢোকার আগে এই বুদ্ধিস্ট সাদা পতাকাগুলো যেন আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবে। এখানে এই জায়গাটিও বেশ ভালো লাগছে। আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি এসে গেছি, এটা ভেবেও আরও ভালো লাগছে। প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা অতিক্রম করে ফেললাম, আর এখন ঘড়িতে সময় 11:30। টিম্বুরিতে আমাদের ওয়েলকাম করবার জন্যই একদল বাচ্চা কাচ্চা বসেই ছিল, মনে হলো ওরা আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা আসার সাথে সাথে এমন করে ওরা আমাদের কাছে এসে আমাদের সাথে ওদের মনের ভাব আদান প্রদান করতে লাগলো, মনে হচ্ছিল যেন কত দিনের চেনা, কত দিনের পুরনো বন্ধুর সাথে দেখা। খুব ভালো লাগছিল এখানে এসে। কি অপূর্ব সুন্দর এই টিম্বুরে গ্রাম। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে নদী, আর তার পাশে ছবির মতো সাজানো সুন্দর একটা গ্রাম। এই পথ দিয়ে যেতে যেতে টিম্বুরে গ্রামের প্রেমেই পড়ে গেলাম। উমা, এরা এত কিউট। আর দেখুন কেমন পিছন পিছন আসছে সব কটা। এই গ্রামটাতেও সত্যি কথা বলতে থাকলে মন্দ লাগবে না, বেশ সুন্দর, খুবই ভালো। এখন আবার আমরা উপরের দিকে উঠছি, দেখি কতটা উঠতে হয়। তবে এখানে খুব একটা মানে স্টিফ নয় রাস্তাটা, ওই 12 ডিগ্রি 15 ডিগ্রি মতন। আর এই টিম্বুরে পর্যন্ত কিন্তু গাড়ি করে চলে আসতে পারবেন এবার থেকে, শ্রীখোলা ব্রিজ হয়ে যাওয়ার ফলে। শ্রীখোলা ব্রিজ আগে কাঠের ছিল, আমরা আগের বছর দেখে গিয়েছিলাম, পাশে লোহার ব্রিজটা হচ্ছে। ওই ব্রিজ হয়ে যাওয়ার ফলে আপনারা এনজেপি থেকে গাড়ি করে শ্রীখোলা এবং সেখান থেকে গাড়ি করে টিম্বুরে অবধি চলে আসতে পারবেন। টিম্বুরে থেকে এইটুকু ট্রেক করে গুরদুম যেতে হবে। এখানে একটা হোমস্টে দেখতে পাচ্ছি, স্বয়ম্ভু হোমস্টে, ফোন নাম্বারও আছে। এখানে চাইলে আপনারা এসে থাকতে পারেন, একদম রাস্তার পাশেই। আর এই অবলা প্রাণগুলো এইটুকু সময়ে এতটাই মায়ার বাঁধনে বেঁধে ফেললো, আমাদেরকে বিদায় দিতে যেন ওদেরও মন চাইছে না। এই গ্রামে জায়গায় জায়গায় এরকম চাষাবাদ করা রয়েছে। এখন যেমন দেখতে পাচ্ছেন রসুনের ক্ষেত, মানে বোঝাই যাচ্ছে যে এই গ্রামের মানুষদের প্রধান জীবিকা হলো গবাদি পশু পালন, কৃষিকাজ এবং এখন পর্যটন। দেখেছেন অবস্থা, যেটা বলছিলাম, আমাদেরকে ছাড়তে যেন ওদের মন চাইছে না, আর আমাদেরও ইচ্ছা করছে না ওদের থেকে বিদায় নিয়ে এগিয়ে আসতে। কিন্তু কি করব, কিছু তো করার নেই, আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে।
কিন্তু ওরা আর কিছুতেই পিছু ছাড়বার পাত্র নয়। যত দূর যাওয়া যায়, মানে যতটা রাস্তা আমাদেরকে সঙ্গ দেওয়া সম্ভব, ওরা ঠিক ততটাই যেন আমাদের সাথে পায়ে পায়ে এগোতে চাইছে। তাই আমরাও আর বেশি বাধা দিলাম না। সে ছোট বাচ্চাগুলো অত দূর থেকে আমাদের সাথে এতটা এলো, এসে এই বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর এই বাড়িগুলো দেখুন কি দারুণ পরিবেশে, স্বপ্নের মতো সুন্দর করে সাজানো। এই যে পুচকি দুষ্টু, চলে এসছিস কেন? আছে তো কিচ্ছু তো নেই। এই রাস্তা দিয়ে আমরা এলাম, বেশ অনেকটা চড়াই ছিল। এই চড়াই দিয়ে এসে এখন আমরা এরকম একটা ফ্ল্যাট জায়গা আছে, একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে সোজা যে রাস্তাটা চলে গেছে, ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওখানে ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। বাঁ দিকে রাস্তাটাতে টিক চিহ্ন দেওয়া রয়েছে বা তীর চিহ্ন দেওয়া রয়েছে। ওই ক্রস চিহ্ন দেওয়া যে রাস্তাটা, ওই রাস্তা ধরেই আমরা যাব, কারণ আমাদের গাইড দাদা মানে কুন্দন দাদা বলছেন আর কি, জেনারেলি ক্রস মানে যেতে বারণ করা হয়েছে ওই রাস্তায়, বাট আমরা ওই রাস্তা দিয়ে এখন যাব। কয়েকদিন বাদে এরকম সুন্দর পিচ ঢালা রাস্তা দেখতে পেলাম। মানে এই জায়গাতেই একদম পাহাড়ের ওই পাহাড়ি রাস্তার থেকে পিচ ঢালা বা গাড়ির রাস্তা একদম সংযোগস্থল এই জায়গায়। এই অবধি কিন্তু গাড়ি বর্তমানে চলে আসবে। আর এইখানে এসে সত্যি কথা বলতে আর একটুও কষ্ট হচ্ছে না, কারণ শেপির সাথে আলাদা একটা আবেগ জড়িয়ে আছে। মানে আমাদের আগের শেপিগাঁও বা সেই সিরিজটা যারা দেখেছেন তারা জানেন। পরে বলছি, আগে বলে নিই যে এই জায়গায় যেখানে আমি দাঁড়িয়ে আছি, ঠিক আমার ডান হাতে যে বড় পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে শেপিগাঁও। মানে ওই পাহাড়ের উল্টো দিকেই পুরো শেপিটা রয়েছে। আর ওই দিকে দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে দাঁড়াগাঁও। আর ওই উপরে কালো মেঘগুলো ভাসছে ওটাই হচ্ছে সিকিম। আর এইখানটাতে সামনেই রয়েছে আপার শ্রীখোলার ম্যাগনোলিয়া হোমস্টে। এইখানে আমরা একটুখানি ব্রেক নেব। আর এখন মোটামুটি ওয়েদার বেশ প্লেজেন্ট, আর এতক্ষণ পর্যন্ত বেশ সানি আছে, এটাই ভালো। ওপরের দিকে মেঘগুলো আছে, বেলা ওই 2টো নাগাদ থেকে এখানে মেঘলা হতে শুরু করবে। এখন 12টা 20 বাজে। আমরা আপার এবং লোয়ার শ্রীখোলার মাঝখানে দারুণ সুন্দর একটা হোমস্টের পাশে চলে এসেছি। একদম মেইন রোডের গায়েই রয়েছে এরকম সুন্দর সাজানো গোছানো একটা হোমস্টে। এই হোমস্টের নাম হলো ম্যাগনোলিয়া হোমস্টে। হোমস্টের ভিতরটা চলুন একবার আপনাদেরকে দেখিয়ে আসি। বেশ ভালো লাগলো আমার। এই হোমস্টেটার নাম আমি শুনেছিলাম এর আগে। চাইলে আপনারা কিন্তু এখানেও হল্ট নিতে পারেন, এখানেও থাকতে পারেন, একদম রাস্তার পাশেই, এক্সট্রা 1 পাও হাঁটতে হবে না। হোমস্টেতে ঢুকেই বারান্দা থেকে এরকম একটা ভিউ, আর কি চাই লাইফে, এইরকম একটা ভিউ। সামনেই শেপিগাঁও আর নিচে শ্রীখোলা নদী বয়ে যাচ্ছে। ওই যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে নিচে, ওটাই হচ্ছে লোয়ার শ্রীখোলা। আর ব্রিজ ওখানেই রয়েছে, যে শ্রীখোলা ব্রিজটা আর কি, এখান থেকে দেখাই যাচ্ছে ভালোভাবে। এখানে নিচে বসে খাওয়ার জন্য এই ছাতাগুলো দিয়ে গার্ড করা রয়েছে, এর নিচে টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। ওখানে আমরা একটু চা টা খাবো, সেজন্য এখানে একটু হল্ট নিলাম আমরা। রুম দেখিয়ে দিই, এই একটা রুম, এটা হচ্ছে একটা 4 বেডেড রুম, 4 জন থেকে যেতে পারবেন। বেশ বড় এই রুমটা। এই রুম থেকেও সেম ভিউই পাবেন, ব্যালকনি থেকে যা ভিউ দেখালাম, কারণ জানলাটা পুরো এদিকে রয়েছে। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও বেশ সুন্দর, ট্রেকারদের পক্ষে একদম আদর্শ, খুবই সুন্দর, ভালো লাগলো আমার। তবে এই সমস্ত জায়গায় যারা সান্দাকফু ট্রেকে আসবেন তারা জানেন বা জেনেই আসবেন যে সব জায়গায় কিন্তু গিজার থাকে না। তবে সবসময় এনারা গরম জল দেন, চাইলেই গরম জল প্রোভাইড করে দেবেন। এই হলো এখান থেকে রাস্তা, এই রুম থেকে রাস্তার ভিউ একদিকে, আর একদিকে পাহাড়ের ভিউ। আমরা এখানে একটু টি ব্রেক নিয়েছি, এরকম সুন্দর পরিবেশে পাহাড় দেখতে দেখতে একটু চায়ে চুমুক দিই, তারপর আবার এগোবো। চাটা দারুণ হয়েছে। আর ইনি হচ্ছেন এই ম্যাগনোলিয়া হোমস্টের ওনার। दीदी आपका नाम बताइए। नीमू शेरपा। नीमू दीदी, ये होमस्टे का फोन नंबर बता दीजिए। 9883732494। ओके ठीक है, कोई बात नहीं, हम लोग दे देंगे।
আমি স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আপনারা আসলে এইখানে এই নেপালি মানুষদের মানে সাহচর্যে এনাদের হোমস্টেতে থাকবেন, অবশ্যই আপনাদের ভীষণ ভালো অভিজ্ঞতা হবে। থ্যাংক ইউ। প্রায় 1 ঘন্টা এখানে বসে গল্প আড্ডা চা সব কিছু করে সময় কাটিয়ে আমরা নিমু দিদিকে এবার বাই বলে চলে যাচ্ছি। ম্যাগনোলিয়া হোমস্টেতে এসে পরের বার অবশ্যই থাকবো। খুব ভালো লেগেছে এখানকার মানুষদের আতিথেয়তা এবং এই পরিবেশ। আর এই ঠিক হোমস্টে থেকে বেরিয়ে পাশে একটা খুব কিউট জিনিস দেখতে পেয়েছি, এটা হচ্ছে এনাদের স্টোর রুম। স্টোর রুমটাও কি সুন্দর, একবার ভাবুন। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান, মানে ট্রেকার না বা জাস্ট হলিডে স্পেন্ড করতে আসছেন, সেক্ষেত্রেও গাড়ি কিন্তু একদম ঘরের সামনে অবধি চলে আসবে, কোনো অসুবিধা হবে না। আর এখানে আসলে নেপালি হোমস্টেতেই থাকবেন, কেন থাকবেন এবং বাঙালি হোমস্টেতে কেন থাকবেন না, কি হরিবল এক্সপিরিয়েন্স আমাদের হয়েছিল শ্রীখোলা ব্রিজের কাছে গিয়ে, কিছুটা সেটা বলছি। চলুন এবার এগোনো যাক। বাই। এই শ্রীখোলার যে প্রকৃত আপার শ্রীখোলা, সেইখানে যাওয়ার রাস্তা কিন্তু এই শুরু হলো। এখান থেকে পুরো খাঁড়াই রাস্তা যেটা উঠে গেছে আপার শ্রীখোলার দিকে। আর আমরা মিডল শ্রীখোলা বলতে মানে যেটা বোঝায়, আমরা মাঝখান থেকে এলাম। অ্যাকচুয়ালি মিডল শ্রীখোলা বলে তো কিছু হয় না, ওই আপার আর লোয়ারের একদম মাঝামাঝি রাস্তাটা, গাড়ির রাস্তা যেটা ভালো রাস্তা, ওখান থেকে আমরা এলাম। ओके, ओ ये भी मैग्नोलिया का ही है। अच्छा अच्छा, ओ ये कॉटेज है 3 बेडेड वाला अटैच। ओ ये भाड़ा कितना लेगा? कितना बड़ा बड़ा नींबू है। अरे রাস্তায় যেতে যেতে চোখে পড়লো একটা মার্টার মেমোরিয়াল স্মৃতিসৌধ। এনার নাম হচ্ছে নরগিয়াল শেরপা, যিনি কাশ্মীরের বারামুলাতে ওই লাইন অফ কন্ট্রোলে ডিউটি করবার সময় মারা গিয়েছিলেন। আর এই শেরপা লোকজনরা যে কতটা দেশপ্রেমী হয় সেটা তো আমরা সবাই জানি। আপার শ্রীখোলা থেকে রাস্তা তো একেবারেই নিম্নমুখী, তবে আমাদের পায়ে ব্যথা আর পিঠে ব্যাগ থাকার কারণে আমরা কিন্তু বেশ ধীরে ধীরেই নামছিলাম। পিচ ঢালা ভালো রাস্তা দিয়ে বেশ কিছুটা নামার পর আবার এরকম বোল্ডার বিছানো রাস্তা পেলাম। এখন রাস্তা কিন্তু সমানে নামছে, এখানে প্রায় ওই 35 ডিগ্রি 40 ডিগ্রি মতো স্টিফ রয়েছে, ওইরকম অ্যাঙ্গেলে নামছি আমরা ধীরে ধীরে। আর যেহেতু কালকে অতটা নামার ফলে পায়ের হাল একেবারেই খারাপ, সেই জন্য আজকে একটু ধীরে সুস্থেই নামছি। আর তারাও নেই, আমরা প্রায় চলে এসেছি শ্রীখোলা ব্রিজের কাছাকাছি। আর শ্রীখোলায় পৌঁছে যাওয়া মানে সেপি পৌঁছে যাওয়া। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমরা শ্রীখোলা ব্রিজের একদম কাছেই চলে এসেছি। আর সেই নতুন তৈরি হওয়া শ্রীখোলা ব্রিজ আমি দেখতে পাচ্ছি। এই ব্রিজ কিন্তু 1 মাসের মধ্যেই ওপেন হবে, এবং এই ব্রিজটা ওপেন হয়ে গেলে মানে কলকাতার সাথে বা এনজেপি শিলিগুড়ির সাথে এই দিকের মানে টিম্বুরে বা গুরদুম বা ওদিকে রামমাম সব দিকের যোগাযোগ কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তবে বর্তমানে শ্রীখোলা ব্রিজের এই পার থেকে, যেদিক থেকে আমরা এলাম, ডিরেক্ট গাড়ি যায় টিম্বুরে পর্যন্ত, 500 টাকা দিয়ে রিজার্ভ গাড়ি করে চলে যেতে পারবেন। আর এই দিক থেকে মানে শ্রীখোলা ব্রিজের উল্টো দিকে রাস্তা চলে যাচ্ছে রামমাম পর্যন্ত, রামমাম পর্যন্তও গাড়ি যায়। তবে যারা ট্রেকিংয়ের জন্য ভাবছেন তাদেরকে বলবো যে এই গুরদুম থেকে শ্রীখোলা আসার রাস্তাটা কিন্তু অপেক্ষাকৃত কম স্টিফ। রামমাম থেকে যারা আসবেন তাদের কিন্তু মানে রামমাম থেকে শ্রীখোলা অবধি রাস্তাটা অনেক বেশি স্টিফ পড়বে। আর রামমাম আপনি আসবেন যখন আপনি ফালুট সবরগ্রাম ওই দিক থেকে গোর্খে সামান্ডেন হয়ে আসবেন, তখন আপনাকে ওই রাস্তা ধরেই আসতে হবে। আর আমার সামনেই রয়েছে শ্রীখোলা এবং তার পাশেই রয়েছে ব্রিজ।
অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপে এই জায়গা শ্রীখোলা ট্রেকারদের ভীষণ জনপ্রিয় একটি গন্তব্য এবং সর্বশেষ বা সর্বপ্রথম গন্তব্য। তাই এই জায়গার মাহাত্ম্য বা এই জায়গার গুরুত্ব অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তবে আমি বলবো আপনারা আপনাদের ট্রেক শুরু অথবা শেষ করুন শেপি থেকে, সেক্ষেত্রে আরও মেমোরেবল, আরও সুন্দর হবে আপনাদের এই ট্রেকের স্মৃতি। যে রাস্তা দিয়ে আমি নামছি এটা হচ্ছে ট্রেক করে নামার রাস্তা অথবা গাড়ির রাস্তা। যেমন দেখতে পাচ্ছি একটা গাড়ি, আর এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই লরিটা চলে যাচ্ছে যে রাস্তায়, এটা কিন্তু ডিরেক্ট খোলার দিকে চলে যাচ্ছে। মানে খোলা মানে নদী, আর সেই নদীর নাম শ্রী। যদি আপনি ডিরেক্ট শ্রীখোলাতে যেতে চান তাহলে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। লোয়ার শ্রীখোলাতে বেশিরভাগ হোমস্টেগুলো ব্রিজের এদিকেই রয়েছে। এইখানে মেন ব্রিজে যাওয়ার আগে রয়েছে এরকম একটি ছোট্ট ব্রিজ। এই ব্রিজ ক্রস করে মেন ব্রিজের দিকে আমরা যাব। তবে তার আগে বলি, ব্রিজের এই পারে যে হোমস্টেগুলি রয়েছে, বাঙালি লিজ নিয়ে যে হোমস্টেগুলো চালায়, সেগুলো একেবারেই রেকমেন্ডেড নয়। আমি বারবার যেটা বললাম, নেপালি হোমস্টে ছাড়া এখানে থাকবেন না। আমরা একদম ব্রিজের কাছে চলে এসেছি। এখান থেকে খুব সুন্দর ভিউটা আছে। সামনেরটা হচ্ছে পুরানো ব্রিজ, কাঠের ব্রিজ যেটা, আর ওই পাশেটা নতুন ব্রিজ। নতুন ব্রিজটা এখনও ওপেনিং হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি ওপেনিং হবে যেটা শুনতে পেলাম, খুবই আনন্দের খবর। আর এই হলো কাঠের ব্রিজ, এটা ক্রস করে এবার আমরা ওই দিকে চলে যাব, মানে শেপির দিকে। আর এই ব্রিজ থেকে মাত্র 1 কিলোমিটার হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব শেপি গাঁওতে। এই হলো টিম্বুরে হয়ে গুরদুম যাওয়ার রাস্তা, মানে যেটা দিয়ে আমরা এলাম। আমি দাঁড়িয়ে আছি পুরানো ব্রিজের সামনে, আর এই যে ডান দিকে রাস্তা উঠে যাচ্ছে এটা হলো রামমাম যাওয়ার রাস্তা, পোকা আছে। আর এই যে এটা হচ্ছে নতুন ব্রিজ। আর এই যে যেটা বলছিলাম রামমাম যাওয়ার রাস্তাটা একটু বেশি স্টিফ, দেখতে পাচ্ছেন এখান থেকেই কতটা স্টিফ, 45 ডিগ্রির মতো স্টিফ হবে কিন্তু। তবে বেশ সিনিক, এই রাস্তাটা আমাদের এক্সপ্লোর করা হয়নি, এটা এক্সপ্লোর করব পরে আবার। এই হলো পুরানো কাঠের ব্রিজ, এখান থেকেও পায়ে হেঁটে যাওয়া যায়। আর পাশে নতুন ব্রিজটা হয়েছে, আমরা নতুন ব্রিজটা দিয়েই পায়ে হেঁটে ক্রস করব। আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, কিন্তু এখন পায়ে হেঁটে তো যাওয়াই যাবে। जाते हैं आज तो मान नहीं था, थोड़ा देर बैठेंगे उसके बाद में चले जाएंगे। আচ্ছা आपको देखने के लिए थोड़ी हम ये जगह रहेंगे, हम तो व्यापार है हमारा। ওরা এই মিষ্টি খেতে চেয়েছে আমার কাছে, সেই জন্য এখান থেকে ওদেরকে একটু এই মিষ্টি কিনে খাওয়াচ্ছি, এছাড়া তো আর কিছু নেই। আচ্ছা, যেটা বললাম যে ওই দিক দিয়ে যাব, কিন্তু নতুন ব্রিজ দিয়ে এখন যাওয়া যাচ্ছে না, রাস্তা বন্ধ করেই রেখেছে। আমাদের এখন এই পুরাতনটা দিয়েই যেতে হবে। তবে একদম খুব তাড়াতাড়ি, মানে 1 মাসের মধ্যেই এই ব্রিজ চালু হয়ে যাবে যেটা শুনলাম। তো আপনারা যখন এই ভিডিওটা দেখবেন ততদিনে বোধহয় চালু হয়ে গেছে। এই সেই ব্রিজ, আর এই সেই ব্রিজের তলা। এই জায়গায় দাঁড়ালে এখনও পর্যন্ত ট্রমা হচ্ছে। এখানে দাঁড়িয়ে রীতিমতো চোখের জল ফেলতে হয়েছিল আমাদেরকে। এই শ্রীখোলায় যে জঘন্য অভিজ্ঞতা হয়েছিল, যেটা আমি বারবার বললাম যে মানে এখানে অ্যাডভান্স বুকিং থাকা সত্ত্বেও এই শ্রীখোলায় এসে আমাদেরকে সেই বুকিং ছেড়ে দিয়ে, সেই টাকা পয়সা ছেড়ে দিয়ে শ্রীখোলাতে এই ব্রিজের তলায় সন্ধেবেলা রাত 7:30টায় আশ্রয়হীন অবস্থায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এবং সেই কারণেই আমি বারবার বললাম যে এখানকার কোনো বাঙালি হোমস্টেতে আপনারা থাকবেন না। এবং পরবর্তীতে আরও বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন রকম দুর্বিষহ অভিজ্ঞতার কথা শুনেছি, যেগুলো মানে ভিডিওতে হয়তো সব কিছু বলাও সম্ভব নয়। যাই হোক, সেই জন্যই আমরা এই জায়গাকে একেবারেই রেকমেন্ড করি না কারোর সাথেই, মানে কারোর কাছেই, একমাত্র নেপালি হোমস্টে ছাড়া। আর এই হলো নতুন ব্রিজের সামনেটা। এখান থেকে নতুন ব্রিজের লুকটা এরকম, বেশ চওড়া। আর আমার পূর্ব অভিজ্ঞতা ডিটেলে জানতে চাইলে আমাদের আগের ভিডিওটা দেখে নেবেন এবং পুরো ওই সিরিজটাই দেখবেন। ওই সিরিজটা ভীষণ ইনফরমেটিভ একটা সিরিজ। আর এই অবধি কিন্তু শেয়ার গাড়ি আসে, এই ব্রিজ অবধি, আর এখান থেকেই শেয়ার গাড়ি ছাড়ে। সুতরাং এই অবধি আসা কিন্তু কোনো অসুবিধা নেই। এখান থেকে এনজিপি শেয়ার গাড়িতে ভাড়া হলো 700 টাকা করে এখন। আর এই পথেই এখন আমরা শেপি চলে যাচ্ছি। ঠিক 2:30 বাজে আমরা শেপিগাঁওতে ঢুকে গেছি। শেপিগাঁওয়ে ঢুকলে একদম উল্টো দিকে যে পাহাড়টা আপনারা দেখবেন, এটা হচ্ছে দাঁড়াগাঁও, যেটা দূর থেকে দেখাচ্ছিলাম তখন। আর এই শেপিগাঁও থেকে দাঁড়াগাঁও যাওয়ার
একমাত্র মাধ্যম হলো ওই যে দূরে দেখা যাচ্ছে শ্রীখোলার উপর থেকে ছোট্ট একটা ব্রিজ, মানে ওই দিকে শ্রীখোলা ব্রিজ ছাড়া এই স্থানীয় মানুষেরা কিন্তু এই ছোট ব্রিজটা দিয়ে এপার থেকে ওপারে যাতায়াত করেন। আমরা শেপিগাঁওয়ের একদম হোমস্টেগুলোর কাছে চলে এসেছি। আমরা একদম নতুন তৈরি হওয়া একটা হোমস্টেতে থাকবো। সেখানে গিয়ে সেই হোমস্টেটা আপনাদেরকে দেখাবো। যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সেটাতেও থাকতে পারেন। 6286 ফুট উচ্চতায় অবস্থিত এই শেপিগাঁও ফুল, পাখি, পাহাড়, নদী সব কিছু মিলিয়ে শান্তির এক স্বর্গরাজ্য। প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে একটা শান্তির ঠিকানা। দুদিনের ছুটির জন্য ভীষণ সুন্দর একটা অপশন। আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয় একটা গ্রাম এই শেপিগ্রাম। আর যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সান্দাকফু ট্রেকের একটা বেস ক্যাম্প। এখান থেকে অনেকেই সান্দাকফু ট্রেক শুরু করেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু দারুণ সুন্দর অভিজ্ঞতা হবে। আর আমাদের কুন্দন দাদার সাথে যোগাযোগ করলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ ট্রেক আপনারা করতেই পারেন। এই যে রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে, এই রাস্তা দিয়ে উঠে গেলে চলে যাওয়া যাবে আপার শেপি। আপার শেপিগাঁওতেও কিন্তু বেশ কয়েকটা হোমস্টে রয়েছে। আর আমরা থাকবো এখানে, মানে মেইন যে শেপিগাঁও আর কি, একদম রাস্তার ওপরের হোমস্টেতে। আমরা চলে এসেছি আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন শেপিগাঁওতে, চ্যামলিং হোমস্টে। শেপি চ্যামলিং হোমস্টে অনেকেই আপনারা জানবেন, তখন ওই নামের বোর্ডটা লাগেনি। এখানে আমরা থেকে গেছিলাম এবং আশ্রয়হীনদেরকে ওনারা আশ্রয় দিয়েছিলেন। সেই জন্য ওনারা আমাদের আত্মীয়ের থেকে কম কিছু নয়, একটা আলাদাই আবেগের সম্পর্ক ওনাদের সঙ্গে। আর সেই কারণে আমরা এখানেই থাকবো। যারা প্রথম দেখছেন আমাদের এই ভিডিওটা, তারা এনাদের ঘরগুলো দেখুন কতটা সুন্দর ওনারা বানিয়েছেন। খুব প্যাশনেট ওনারা এই পুরো হোমস্টেটাকে নিয়ে, ভীষণ সুন্দর করে সাজিয়েছেন। দেখতে পাচ্ছি আগের বারে তো একদমই রেডি ছিলেন না ওনারা, আমরা দুম করে চলে এসেছিলাম। এবারে খুব সুন্দর করে সাজিয়েছেন, খুব ভালো লাগছে দেখতে। চলুন ভেতরে গিয়ে রুমগুলো আপনাদেরকে দেখাই। আর এই যে এই হলেন চমন ভাইয়া আর এই হচ্ছেন ডোমা দিদি, দুজনে ওনার। ভীষণ ভালো কুক ডোমা দিদি, গুড শেফ আর ভীষণ ভালো হোস্ট। আর ওনাদের সাথে আজকে প্রথম পরিচয় হচ্ছে কুন্দন ভাইয়ার। এই হলো শেপিতে আমাদের হোমস্টে, শেপি চ্যামলিং হোমস্টেতে রুম। সেই পুরনো রুম যেখানে আমি এর আগের বারে এসেও থেকেছিলাম। আমি বলেছিলাম, স্পেশালি রিকোয়েস্ট করেছিলাম যে এই রুমটাই রাখতে আমার জন্য, দাদা সেটাই করেছেন। এখন খুব সুন্দর রুমটা। এই দরজা বন্ধ করলে ভেতরে এরকম হ্যাঙ্গিং ক্লিপ দিয়েছেন দেখছি। পাশে এখানে সুইচ বোর্ড রয়েছে, প্লাগ পয়েন্ট। এখানে আয়নাটা নতুন, পুরো কাঠের ঘরটা, ভীষণ কোজি, সুন্দর বিছানা, একটা ডাবল বেড, বালিশগুলো সুন্দর, বালিশের সাথে কভার, তার সাথে ব্ল্যাঙ্কেট পুরো ম্যাচিং, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া। পাশে একটা সাইড টেবিল তো রয়েছেই, তার পাশে প্লাগ পয়েন্ট, আবার এখানে বেড সুইচও আছে। আর এই সুন্দর ঘরটার দুটো দিকেই রয়েছে জানলা এবং দুদিকের জানলা থেকেই রয়েছে দারুণ সুন্দর ভিউ। এই হচ্ছে পুরো বিছানায় বসে আপনি এই ভিউটা পাবেন। একদম উল্টো দিকে দারাগামের পাহাড় এবং তার ওই দিকে পুরো সিকিমের পুরো ভিউটা, পুরো ভ্যালি ভিউটা, অপূর্ব সুন্দর ভিউ এখান থেকে, অপূর্ব সুন্দর। এরপরে যত বৃষ্টি হবে, বর্ষাকাল যত আসবে, আরও সুন্দর, আরও সবুজ হয়ে যাবে। আর পাখির তো স্বর্গরাজ্য পুরো। এইদিকে জানলাটা খুলি, এইদিকে জানলা থেকেও এরকম একটা ভিউ রয়েছে। আর খাওয়া দাওয়া করার জায়গা কিন্তু নিচে, ওনারা থাকেনও নিচে, সেই সাথেই খাওয়া দাওয়ার জায়গা। সেখানে এখন আমরা চলে যাব, গিয়ে লাঞ্চ সেরে নেব, কারণ 3:05 হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। লাঞ্চ সেরে তারপরে আবার বাকি কথা হচ্ছে। আর এখানে আসার জন্য আর এখানে এসে থাকার জন্য বুকিং নাম্বার আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই হলো বাথরুম, যদিও এটা কিন্তু অ্যাটাচ বাথরুম নয়, এটা কমন বাথরুম। আর একদম আমাদের রুমের পাশেই এই বাথরুমটা। কোমোড আছে, এখানে হ্যাঙ্গিং ক্লিপে একটা টাওয়েল দেওয়া রয়েছে, গিজার রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, বেসিন রয়েছে, সবটাই রয়েছে। আর আপাতত যেহেতু কোনো ট্যুরিস্ট নেই, সেজন্য আমরাই ব্যবহার করব বাথরুমটা। ট্যুরিস্ট থাকলে কিন্তু সকলেই ব্যবহার করবেন। এখানে 4টে রুম আছে এই ফ্লোরে, 4টে রুমে এটা ডাবল বেডেড, এটা সিঙ্গেল বেডেড, আর এই দুটোও ডাবল বেডেড। প্রত্যেকের জন্যই এই একটাই বাথরুম রয়েছে। এই হচ্ছে রান্নাঘর,
আমরা চলে এসেছি খাবার দাবারের জায়গায়। এনারা কি সুন্দর নিজের হাতে একদম ফ্রেশ খাবারটা রান্না করে যে দেন, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। দিদি তো ভীষণ ভালো রান্না করেন, ওনার হাতের রান্নার আমি ফ্যান, সত্যি কথা বলতে। আর খাবার জায়গাটাও একদম নতুন করে সাজিয়েছেন, সেজন্য বেশ ভালো লাগছে দেখতে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, খুব ভালো। ওপর দিয়ে লাইট দেখুন, ন্যাচারাল লাইট আসার এই ব্যবস্থা। এখানে ছোট্ট একটা র্যাক আছে। আর এই হচ্ছে খাবার দাবার জায়গা, মানে এখানে বসে খাবো। এরকম কাঁসার থালা, সুন্দর লঙ্কার আচার বা লঙ্কার চাটনি, যে গোল গোল লঙ্কা, এগুলো মারাত্মক ঝাল হয়। ফেভারিট দেশি ঘি, দেখেই কেমন একটা হচ্ছে। হ্যাঁ, স্যালাড, এগুলো কিন্তু এখানকার গাছের। হ্যাঁ, এই লেবুগুলো এখানকার গাছের লেবু, সব এখানকার গাছের। টমেটো, এটা এখানকার ক্ষেতের সবজি। ডিম, পাঁপড় ভাজা, সবজি ডাল, ধনেপাতা দিয়ে। আর এই হলো ভাত। ভাতের কাটানোর চামচটা কি কিউট না, রাইস মিল। আপনি बैठ जाइए ना कुंदन भैया, একটু ডাল দিয়ে ভাত মেখে খাই, তার সাথে নেব একটু দেশি ঘি। এই দিয়ে খেয়ে আপাতত আমাদের লাঞ্চ শেষ করি, আর আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এইভাবেই সম্পূর্ণ হলো আমাদের সান্দাকফু সিরিজের বৃত্ত, ধোত্রে থেকে শুরু করে আর এই শেপি পর্যন্ত। দারুণ সুন্দর কয়েকটা দিন কাটালাম, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করলাম এবং সেই সমস্ত ছোট ছোট মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেবার চেষ্টা করেছি। কেমন লাগলো আপনাদের এই সান্দাকফু সিরিজ জানাতে ভুলবেন না। আমরা এই শেপি গাঁও থেকে ফিরে যাব প্রত্যেক দিন সকাল 6টায় এবং দুপুর 12টায়। এখান থেকে শেয়ার গাড়ি ছাড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রায় 6.5 ঘন্টার সেই জার্নিতে 700 টাকা মাথাপিছু খরচ পড়ে। আর এই গাড়িতে যাবার জন্য কিন্তু আগের থেকে আপনাদের হোমস্টেকে জানিয়ে রাখতে হবে। ওনারা ডেট বলে দিলে সিটটা রিজার্ভ করে রাখবেন, না হলে কিন্তু আপনি সিট পাবেন না। সিট আগে থেকে রিজার্ভ করে আপনাকে রাখতে হবে, কারণ একদম লিমিটেড গাড়ি চলে এই অনেকটা রাস্তায় এরকম শেয়ার কার। তাই প্রত্যেক দিনের নিত্যযাত্রী যারা আছেন তাদের অসুবিধা হয়ে যাবে যদি হঠাৎ করে আপনি আসবেন বলেন। তো যাই হোক, এভাবে আমরা ফিরে যাব শিলিগুড়ি থেকে, তারপরে এনজিপি গিয়ে এনজিপি থেকে আমরা ধরে নেব উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন, আশীর্বাদ করতে থাকুন যেন এরকম আরও নতুন নতুন জায়গা এবং নতুন নতুন তথ্য আপনাদের সামনে বারবার তুলে ধরতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।